নমস্কার। আজকে আমাদের ক্লাসের বিষয়, আশা করি স্লাইডের ছবিটি দেখেই তোমরা বুঝতে পারছো, যেখানে একটি লোক একটি ঘনকাকৃতি বস্তুকে ঠেলছে, আরেকটি লোক তার সঙ্গেই যাত্রা শুরু করেছিল, সে ঠেলছে বেলনাকৃতি একটি বস্তুকে। স্বাভাবিকভাবেই একটি ঘনকাকার বস্তুকে ঠেলা এবং একটি বেলনাকার বস্তুকে গড়িয়ে নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কি হয়, দুজনে যখন একই সঙ্গে যাত্রা শুরু করে তখন দেখা যায় যে ঘনকাকার বস্তুটি ঠেলছে, তার ঘর্ষণজনিত যে ব্যাঘাত বা ঘর্ষণজনিত যে বাধা সেটা অনেক বেশি পরিমাণে হওয়ায় সে কিছুক্ষণ পর ওটাকে আর ঠেলতেই পারবে না, সে হাঁপিয়ে যাবে। কিন্তু যে বেলনাকার বস্তুটিকে ঠেলছে সে কিন্তু অনেক বেশি দূর যেতে পারবে, কারণ তাকে ঠেলতে অনেক কম পরিশ্রম করতে হচ্ছে। আজকে আমাদের বিষয়বস্তু সাধু এবং চলিত ভাষা। একসময় তার তৎসম শব্দের যে গাম্ভীর্য সেটা আর রক্ষা করতে পারেনি, সেটা আর প্রচলিত থাকেনি, সেটা থেমে গেছে ওই ঘনকাকার বস্তুটিকে ঠেলার মতো। আর এই যে বেলনাকার বস্তু, যেটা কিনা প্রচলিত, যেটা কিনা আমাদের সমাজের সঙ্গে চলছে, সেটা কিন্তু এখনো রয়ে গেছে, বেঁচে আছে। ফলে আজ আমরা দেখব সাধু ভাষা এবং চলিত ভাষা। প্রথমে দেখে নিই ক্লাসে ঢোকার আগে যে এই মডিউলটা যে পড়ব কি তার উদ্দেশ্য। সোজা কথায় উদ্দেশ্য হলো সাধু এবং চলিত ভাষার ইতিহাস সম্পর্কে অবহিত হওয়া। আর এই অবহিত হয়ে কি হবে, অর্থাৎ এই মডিউলের তাৎপর্য কি না, ছাত্রছাত্রীরা সাধু এবং চলিত ভাষা এই দুটো যে আলাদা, অর্থাৎ এই দুইয়ের বিভেদ করতে সক্ষম হবে। আর যখন তারা বাংলা লিখবে সেই লিখন শৈলীর ক্ষেত্রে তারা গুরুচণ্ডালী দোষ বা ত্রুটি থেকে সচেতন হতে পারবে। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় কি হবে, প্রথম আমরা দেখব সাধু ভাষা এবং চলিত ভাষা বলতে কি বুঝি, তারপর বাংলা ভাষায় সাধু ও চলিত ভাষা ব্যবহারের ইতিহাস, সাধু ও চলিত ভাষার পার্থক্য। এই পার্থক্য করতে গেলেই স্বাভাবিকভাবেই চলে আসবে সাধু ও চলিত ভাষার বেশ কিছু নিদর্শন। আর একেবারে শেষে সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু ভাষায় রূপান্তর। প্রথমে দেখে নিই যে সাধু ভাষা কাকে বলে। সাধু ভাষা মূলত বিশুদ্ধ সংস্কৃত বা তৎসম শব্দ এবং বিভক্তি অনুসর্গ যোগে গড়ে ওঠে। এই ভাষাটা অনেকাংশেই কৃত্রিম, ফলে সেটা সাহিত্য ক্ষেত্রেই সীমাবদ্ধ। এটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ একটি ভাষা। এই ভাষা ব্যবহার করলে সেই ভাষায় ওজস্বিতা আসে। আর চলিত ভাষা কি? চলিত ভাষা হচ্ছে জনসাধারণের মুখের ভাষা, প্রত্যেক দিনের বা দিনানুদৈনিক যে কথা তারা বলেন যে ভাষায়, সেটাই হলো চলিত ভাষা। অর্থাৎ দৈনিক জীবনের আটপৌরে মৌখিক প্রয়োজন মেটায় আমাদের এই চলিত ভাষা। আমাদের সাধু ভাষা যেখানে মূল শব্দভাণ্ডার আমাদের তৎসম বা বিশুদ্ধ সংস্কৃত শব্দে পরিপূর্ণ, সেখানে চলিত ভাষার মূল শব্দভাণ্ডার ভরে আছে তদ্ভব এবং দেশি শব্দ। কখনো কখনো সেখানে বিদেশি শব্দেরও অনুপ্রবেশ ঘটেছে। তাহলে এই গেল সাধু এবং চলিত ভাষা কাকে বলে। এবার আমরা মূল বিষয়ে ঢুকছি যে সাধু ভাষা এবং চলিত ভাষা ব্যবহারের ইতিহাস বাংলা সাহিত্যে ঠিক কি রকম। আমরা জানি ঊনবিংশ শতাব্দীতে এটা শুরু হচ্ছে, যখন খ্রিস্টান মিশনারি এবং ফোর্ট উইলিয়াম কলেজে লেখক গোষ্ঠীরা গদ্য লিখছেন। সেখানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আছেন, উইলিয়াম কেরি আছেন। সকলের ভাষা আমরা এখানে যেহেতু আলোচনা করতে পারবো না, ফলে স্বাভাবিকভাবেই আমরা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কয়েকজন ব্যক্তিকে নির্বাচন করে তাদের ভাষাভঙ্গি, সেটা সাধু হোক, চলিত হোক বা মিশ্র হোক, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। সেখানে আমরা আলোচনা করব রামমোহন রায়ের গদ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ বা হুতম প্যাঁচা, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ এবং প্রমথ চৌধুরী। আমরা জানি যে 19 শতকের প্রথমার্ধে যারা বাংলা গদ্যকে গঠন করেছেন তাদের অন্যতম হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি মোট 5টি বই রচনা করেছিলেন: 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা। তিনি যখন বাংলা লিখছেন, সেই লিখতে লিখতেই তার একটা নিজস্ব স্টাইল তৈরি হয়ে যায়, এবং সাধু আর চলিত এই যে দুটো রীতি আলাদা, সেটা বাংলা সাহিত্যে তিনি প্রথম উপলব্ধি করেন। ফলে তার 5টা গ্রন্থ সাধু ভাষাতেই লেখা, কিন্তু তার স্টাইল আলাদা।
কেন তিনি স্টাইল পাল্টেছেন? না কোথাও তিনি বক্তব্য আলাদা হয়েছে বলে স্টাইল পাল্টেছেন, কোথাও সেই বক্তব্যের গাম্ভীর্য বা গুরুত্বটা এক নয় বলে সেখানে সেই বিষয় উপযোগী করে ভাষার প্রয়োগ ঘটিয়েছেন। তিনি যে বাংলায় ৫টি বই লিখছেন তার রচনাকাল হচ্ছে ১৮০২ থেকে ১৮১৭। ১৮০২ এ ৩২ সিংহাসন আর ১৮১৭ হচ্ছে প্রবোধ চন্দ্রিকা। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু বাংলা গদ্য সবে গড়ে উঠছে। ফলে যে কোনো গড়ে ওঠা জিনিসের মতোই সেটা হচ্ছে ভীষণ দুর্বল এবং অপটু। সেই যে দুর্বল বাংলা গদ্য তাতে প্রাণ সঞ্চারের কৃতিত্ব দাবি করতে পারেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কারণ ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠীর লেখকদের মধ্যে উইলিয়াম কেরিকে বাদ দিলে তিনি ছিলেন অন্যতম। তাহলে তাঁর গদ্য ভাষাটা কিরকম দুটো বিভিন্ন কালে সেটা আমরা দেখে নিই। ৩২ সিংহাসন, যেটা কিনা তার প্রথম গ্রন্থ ১৮০২-এ, সেখানে তিনি লিখছেন, হে মহারাজ, শুনো রাজলক্ষ্মী কখনো কাহাতেও স্থির হইয়া থাকেন না। রক্ত মাংস মল মূত্র নানাবিধ ব্যাধিময় এ শরীরও স্থির নয়, এবং পুত্র মিত্র কলত্র প্রভৃতি কেহ নিত্য নয়। অতএব এ সকলে আত্যন্তিক প্রীতি করা জ্ঞানীজনের উপযুক্ত নয়। প্রীতি যেমন সুখদায়ক, বিচ্ছেদে ততোধিক দুঃখদায়ক হন। অতএব নিত্য বস্তুতে মনোভিনিবেশ জ্ঞানীর কর্তব্য। গদ্যটা শুনেই বুঝতে পারছো যে এখানে অনেক তৎসম বা সংস্কৃত শব্দ একসঙ্গে রয়েছে এবং যতিচিহ্নের ব্যবহারও কিন্তু সর্বত্র সমান নয়। বিশেষত রক্তমাংস থেকে কর্তব্য অবধি পুরোটা একটাই বাক্য। কিন্তু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারী যখন প্রবোধ চন্দ্রিকা লিখছেন তার ভাষা সাধু ভাষায়, কিন্তু সেখানে তৎসম শব্দের ব্যবহার অনেক কমে এসেছে। লিখছেন, পঞ্চকোট বন মধ্যে এক ব্যাঘ্র ও ব্যাঘ্রী সুখে বাস করে। কালপ্রভাবে ওই বাঘিনীর কাল হওয়াতে ব্যাঘ্র স্ত্রী বিয়োগে অতি কাতর হইয়া বিবাহার্থ উন্মত্ত প্রায় হইল। দুটোই সাধু ভাষা, কিন্তু দুটো সাধু ভাষার চলন বা গড়ন কিন্তু অনেকটা আলাদা। এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধ চন্দ্রিকা, সেই সূত্রে প্রমথ চৌধুরী উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে সভাপতির অভিভাষণে বলেছিলেন, এ ভাষা সজীব সতেজ স্বচ্ছন্দ ও সরল। ইহার গতি মুক্ত, ইহার শরীরে লেশমাত্র জড়তা নাই। এ ভাষা সাহিত্য রচনার উপযোগী। আমার বিশ্বাস, আমাদের পূর্ববর্তী লেখকেরা যদি বিদ্যালঙ্কার মহাশয়ের রচনার এই বঙ্গীয় রীতি অবলম্বন করিতেন, তাহা হইলে কালক্রমে এই ভাষা সুসংস্কৃত এবং পুষ্ট হইয়া আমাদের সাহিত্যের শ্রীবৃদ্ধি করিত। প্রমথ চৌধুরী যখন এই কথা বলছেন তার মধ্যে কেটে গেছে অনেকগুলো বছর। ফলে তিনি যা ভাবছেন যে যদি এটা হতো, সেটা হয়নি, এবং হয়নি বলেই আমাদের অপেক্ষা করতে হয়েছিল অনেকগুলো বছর, যখন কিনা সবুজ পত্রে প্রমথ চৌধুরী সেই কর্তব্য পালন করছেন। ফলে আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে ভাষা সাধু গদ্য, সেখানে কিন্তু বিষয় ভেদে গদ্যের চাল বদলে গেছে। যেখানে বিষয় গুরু গম্ভীর সেখানে গদ্যভঙ্গি ভীষণ মন্থর, আর যেখানে বিষয় লঘু গদ্যের সেখানে গদ্যের চাল হচ্ছে তুলনামূলক হালকা এবং দ্রুততর। এরপরে আমরা আসছি রামমোহন রায়ের গদ্যে। এই ভারত পথিক রামমোহন রায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ চারিত্র পূজায় বলেছেন, ভারতের চিত্ত সেদিন মনের অন্ন নূতন করে উৎপাদন করতে পারছিল না। তার ক্ষেত ভরা ছিল আগাছার জঙ্গলে। সেই অজন্মার দিনে রামমোহন রায় জন্মেছিলেন সত্যের ক্ষুধা নিয়ে। ইতিহাসের প্রাণহীন আবর্জনায় বাহ্য বিধির কৃত্রিমতায় কিছুতে তাকে তৃপ্ত করতে পারলে না। কোথা থেকে তিনি নিয়ে এলেন সেই জ্ঞানের আগ্রহে স্বভাবত উৎসুক মন, যা সম্প্রদায়ের বিচিত্র বেড়া ভেঙে বেরোলো, চারিদিকের মানুষ জানিয়ে ভুলে আছে তার বিতৃষ্ণা হলো। সে চাইল মোহমুক্ত বুদ্ধির সেই অবারিত আশ্রয়, যেখানে সকল মানুষের মিলন তীর্থ। রামমোহন রায় এই মোহমুক্ত যুক্তি এবং ন্যায়ের উপাসক। সেই কারণে তার গদ্যেও আমরা দেখি যে পিওর বা প্র্যাকটিক্যাল রিজন। তাই তার গদ্য কেজো গদ্য, বলা যেতে পারে তার্কিক গদ্য। সেই গদ্যে কিন্তু কোনো সাহিত্যিক সুষমা নেই। ফলে বলা যেতে পারে রামমোহন রায় বাংলা গদ্যে দেখা দিয়েছিলেন প্রায় যোদ্ধৃ বেশে। তিনি কি রকম লিখছেন সাধু গদ্য? ধরা যাক, বাংলাদেশে যেখানে ইংরেজের সম্পূর্ণ অধিকার ও ইংরেজের নামে মাত্র লোক ভীত হয়, তথায় দুর্বল ও দীন ভয়ার্ত প্রজার উপর ও তাহাদের ধর্মের উপর দৌরাত্ম্য করা কি ধর্মত কি লোকত প্রশংসনীয় হয় না। যেহেতু বিজ্ঞ ও ধার্মিক ব্যক্তিরা দুর্বলের মনঃপীড়াতে সর্বদা সংকুচিত হয়েন, তাহাতে যদি সেই দুর্বল তাহাদের অধীন হয়, তবে তাহার মর্মান্তিক কোনো মতে অন্তঃকরণেও করেন না।
দেখো একটা বাক্যেই একই সঙ্গে যেহেতু, তাহাতে, তবে, যদি, ফলে পুরোটাই হচ্ছে একটা তার্কিক গদ্য এবং সেটা হচ্ছে পুরোটাই সাধু ভাষা। ফলে এই গদ্য একাধারে সাবলীল কিন্তু অন্য ধারে হচ্ছে বিদ্রূপে তীক্ষ্ণ। হয়তো সেই কারণেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে রামমোহন বঙ্গ সাহিত্যকে গ্রানাইট স্তরের ওপর স্থাপন করে তার নিমজ্জন দশা থেকে উন্নত করে তুলেছিলেন। এরপরে আমরা একটা নিদর্শন দেখি শ্রীমতী মুলেন্স রচিত ফুলমণি ও করুণার। এটাও গদ্য, কিন্তু সেই গদ্যের চালটা দেখলেই বোঝা যাবে বা পড়লেই বোঝা যাবে যেটা আগের যাদের আমি নিদর্শন দেখাচ্ছিলাম তার থেকে কতখানি আলাদা। কয়েকটা লাইন দেখা যাক। তাহার চতুর্দিকের বেড়া নূতন দরমা ও নূতন বাঁশ দিয়া বাঁধা ছিল এবং তদুপরি একটি সুন্দর ঝিঙালতা উঠিয়াছিল। উঠানের এক পার্শ্বে গরুর একখানি ঘর দেখা গেল, তাহার মধ্যে একটি গাভী ও বৎস ধীরে ধীরে জাওনা খাইতেছে। গোশালার ছাতের উপরে অনেক পাকা লাউ দেখিলাম। এইভাবে চলছে। খেয়াল করে দেখো শ্রীমতী মুলেন্স কিন্তু এখানে নূতন বংশ লেখেননি, নূতন বাঁশ। অর্থাৎ এখানে তৎসমর পাশাপাশি আমরা এখানে একেবারে দেশি শব্দ সেটাও আমরা কিন্তু দেখছি। এরপরে আমরা পেলাম বাংলা গদ্যের সার্থক শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আমরা দেখেছি যে ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠীর পণ্ডিতবর্গ বাংলা গদ্যের যে চর্চা করেছিলেন সেটা কিন্তু সাহিত্যের বাহন হয়ে ওঠেনি, সেটা ছিল একটা কেজো ভাষা। বিদ্যাসাগর এই কেজো ভাষাকে সাহিত্য পদবাচ্য করে তুললেন। তাই বলা যেতে পারে তিনিই বাংলা গদ্যের প্রথম সাহিত্য শিল্পী, কারণ গদ্য লেখার স্টাইল তিনিই প্রথম প্রবর্তন করেছিলেন। যেমন একটা উদাহরণ দেখা যাক। বেতাল পঞ্চবিংশতিতে তিনি লিখছেন, উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে রাজা ছিলেন, তাহার 4 মহিষী, তাহাদের গর্ভে রাজার 6 পুত্র জন্মে। রাজকুমারেরা সকলেই সুপণ্ডিত ও সর্ব বিষয় বিচক্ষণ ছিলেন। কালক্রমে নৃপতির লোকান্তর প্রাপ্তি হইলে সর্বজ্যেষ্ঠ শঙ্কু সিংহাসনে আরোহণ করিলেন। এইভাবে গদ্যরীতি চলছে। এই গদ্যরীতি খেয়াল করে দেখো রামমোহন বা তারও আগের যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যভঙ্গি সাধু ভাষায়, কিন্তু সেখান থেকে কতটা সরল হয়েছে। এরপরে আমরা আসব অক্ষয় কুমার দত্তের ক্ষেত্রে। আমরা আগে দেখলাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিভিন্ন সময়ে তার গদ্য কিভাবে বদলেছে, যদিও সাধু ভাষা। এখানেও অক্ষয় কুমার দত্তের ক্ষেত্রেও আমরা দেখছি যে বিষয় অনুযায়ী তিনি তার গদ্যে সেই তৎসম শব্দ তার সঙ্গে তদ্ভব বা দেশি বিদেশি শব্দ ভাণ্ডার মেলাচ্ছেন। যখন তিনি পদার্থবিদ্যা লিখছেন তখন সেখানে বলছেন যে চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা যে সকল বস্তু প্রত্যক্ষ করা যায় সে সমুদয় জড় পদার্থ। এরপর বলছেন জড় পদার্থ কত প্রকার এবং এই যে পদার্থবিদ্যা সেটা যে আসলে নির্জীব জড় পদার্থের গুণ গতির বিষয় ইত্যাদি। কিন্তু যখন তিনি চারুপাঠ লিখছেন, সাধু ভাষাতেই লিখছেন, তার ভাষার ভঙ্গিটা কিরকম? আহা কি দেখিলাম, এমন অদ্ভুত স্বপ্ন কখনো দেখি নাই। এমতো কলরব পরিপূর্ণ লোকাকীর্ণ স্থানও কোথাও দৃষ্টি করি নাই। এই অসীম ভূমিখণ্ডের মধ্যস্থলে এক পরম শোভাকর অপূর্ব পর্বত দর্শন করিলাম। খেয়াল করে দেখো, যেটা বিজ্ঞানের বিষয়, যেটা পদার্থবিদ্যা, সেখানে কিন্তু তার তৎসম বা বিশুদ্ধ সংস্কৃত শব্দ ব্যবহারের প্রয়োগ তুলনামূলক অনেক কম। কিন্তু যখন তিনি চারুপাঠ লিখছেন, সেটা যে সাহিত্যের ভঙ্গিতে তিনি লিখছেন, সেখানে কিন্তু তুলনামূলকভাবে তৎসম শব্দের পরিমাণ অনেক বেশি। দুটোই সাধু গদ্য, কিন্তু দুটো সাধু গদ্যের যে ফ্লেভার সেটা যে আলাদা সেটা কিন্তু পড়লেই বোঝা যায়। তাহলে আমরা দেখলাম অক্ষয় কুমার দত্তের গদ্য ঠিক কিরকম ছিল, সাধু গদ্যই, কিন্তু তার রকম ফেরটা ঠিক কিরকম। আমরা দেখেছি যে 19 শতকে প্রথম 50 বছর যে বাংলা গদ্যের চর্চা হচ্ছিল সেটার পরিচয় এক কথায় বলতে গেলে এরকম যে সেটা আসলে গদ্যে পরীক্ষা নিরীক্ষার কাল। এই প্রথমার্ধের শেষে বিদ্যাসাগরের রচনায় এই পরীক্ষা উত্তীর্ণ হলো, বলা যেতে পারে সাহিত্যিক গদ্য সৃষ্টি হলো এবং সেখানে সহযোগী ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। ওদিকে তো ছিলেনই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন, উইলিয়াম কেরি, রামরাম বসু, চণ্ডীচরণ মুন্সী, বা বলা যেতে পারে গোলকনাথ শর্মা, কালীকৃষ্ণ দেব, ভবানীচরণ, কৃষ্ণমোহন। এরা আসলে সকলে করছিলেন কি, যে বাংলা গদ্য কতটা ভার নিতে পারে সেই ভার বহন ক্ষমতা এবং বাংলা গদ্য কতটা সাবলীল তার পরীক্ষা করে দেখছিলেন। খেয়াল করে দেখবে এই পরীক্ষার দুটো ঝোঁক ছিল। একটা হচ্ছে কথ্য ভাষা বা বলার ঝোঁক, বলার ভাষার ঝোঁক, যে ভাষায় মানুষ কথা বলেন। আর একটা হচ্ছে লেখ্য ভাষার ঝোঁক, অর্থাৎ যে ভাষায় সাহিত্য রচনা করা হবে। কথ্য ভাষার শিল্পী কারা ছিলেন? যেমন উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাকি যে সমস্ত গদ্য লেখকরা যে লেখ্য ভাষা বা সাহিত্যের ভাষা সৃষ্টি করছিলেন তাদের সামনে তো অন্য কোনো আদর্শ ছিল না। আদর্শ ছিল বলতে শুধু ইংরেজি গদ্য। আবার কথ্য ভাষার শিল্পীদের মনে এই দ্বিধাটা ছিল যে
তারা আদৌ সেই কথ্য ভাষাকে কতখানি তাদের গদ্যে আনবেন। ফলে তাদের লেখার বাহন যে মুখ্যত কথ্য ভাষা বা প্রতিদিনের ব্যবহৃত গদ্য, সেটা কিন্তু তারা জোর করে সেই সময়ে দাঁড়িয়ে বলতে পারেননি। তাহলে জোর করে বলবার দিন এলো কখন? এলো 19 শতকের দ্বিতীয়ার্ধে। এবং প্রথম কথা সেটা যিনি বললেন তিনি হলেন প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর। প্যারীচাঁদ রাধানাথ শিকদারের সহযোগিতায় মাসিক পত্রিকা নামে 12 পাতার একটা পত্রিকা প্রকাশ করতেন। এই পত্রিকার গদ্য সবুজ পত্রের গদ্যের বলা যেতে পারে অগ্রগামী। এই পত্রিকার প্রত্যেকটা সংখ্যার গোড়ায় এই সম্পাদকীয় মন্তব্য ছাপা হতো। এই পত্রিকা সাধারণের, বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে। যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয়, তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবেক। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান পড়িবেন, কিন্তু তাহাদের নিমিত্তে এই পত্রিকা লিখিত হয় নাই। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয়, অর্থাৎ প্যারীচাঁদ মিত্র সেই প্রথম যে ভাষায় আমাদের কথাবার্তা হয় তার একটা ফ্লেভার আনতে চাইছেন সাধু ভাষার মধ্যেই। সেই সময় এই মাসিক পত্রিকাতেই বেরোচ্ছে আলালের ঘরের দুলাল। সেখানকার গদ্যটা ঠিক কিরকম আমরা একটু দেখে নিই। বাবুরাম বাবু চৌগোপ্পা, নাকে তিলক, কস্তা পেড়ে ধুতি পরা, ফুলপুকুরে জুতা পায়, উদরটি গণেশের মতো, কোচানো চাদরখানি কাঁধে, একগাল পান, ইতস্তত বেড়াইয়া চাকরকে বলছেন, অরে হরে শীঘ্র বালি যাইতে হইবে, 2-4 পয়সায় একখানা চলতি পানসি ভাড়া করত। বড় মানুষের খানসামারা মধ্যে মধ্যে বেয়াদব হয়। হরি বলিল, মহাশয়ের যেমন কাণ্ড, ভাত খেতে বসতেছিনু, ডাকাডাকিতে ভাত ফেলে রেখে এসতেছি। ভেটেল পানসি হইলে অল্প ভাড়ায় হইত, এখন জোয়ার, দাঁড় টানিতেও ঝিঁকে মারতে মাঝিদের কাল ঘাম ছুটবে। গহনার নৌকায় গেলে 2-4 পয়সায় হতে পারে, চলতি পানসি 4 পয়সায় ভাড়া করা আমার কর্ম নয়। এ কি থুতকুড়ি দিয়ে ছাতু গোলা? খেয়াল করে দেখবে এই যে অনুচ্ছেদটা, কিছু শব্দ আমি রেখেছি হলুদ কালিতে, কিছু শব্দ আমি রেখেছি সবুজ কালিতে, আর বাকি কিছু শব্দ আছে নীল কালিতে। যেগুলি হলুদ শব্দে হাইলাইট করা আছে সেগুলো বুঝতেই পারছো তৎসম শব্দ, সংস্কৃত শব্দ। আর যেগুলো নীল কালি সেগুলো হচ্ছে চলিত গদ্য। যেমন বলছেন, মারতে, ছুটবে, গেলে। যেমন দেখো একই বাক্যে যে এখন জোয়ার, দাঁড় টানিতে ও ঝিঁকে মারতে, হওয়া উচিত ছিল ঝিঁকে মারিতে, হওয়া উচিত ছিল মাঝিদের কালঘাম ছুটিবে, কিন্তু প্যারীচাঁদ লিখলেন দাঁড় টানিতে অর্থাৎ সাধু ভাষা রাখলেন, আর লিখলেন ঝিঁকে মারতে চলিত ভাষা, মাঝিদের কালঘাম ছুটবে চলিত ভাষা। ফলে সাধু এবং চলিত এখানে হলুদ আর নীলে হাইলাইট করা আছে। বাকি দেখবে দুটো শব্দ আমি রেখেছি সবুজ কালিতে, একটা হচ্ছে বসতেছিনু আর একটা হচ্ছে এসতেছি। কেন না, যদি বিশুদ্ধ সাধু ভাষায় লিখতেন তাহলে প্যারীচাঁদ মিত্রের লেখা উচিত ছিল অন্ন খাইতে বসিতেছিলাম। আর যদি বিশুদ্ধ চলিত লিখতেন তাহলে বলা উচিত ছিল ভাত খেতে বসছিলাম। প্যারীচাঁদ মিত্র না লিখেছেন বসিতেছিলাম, না লিখেছেন বসছিলাম, এর মাঝামাঝি রেখেছেন বসতেছিনু। একইভাবে ডাকাডাকিতে ভাত ফেলে রেখে এসতেছি অর্থাৎ আসি আছি, কিন্তু যদি চলিত ভাষা হতো তাহলে বলা উচিত ছিল ভাত ফেলে রেখে এসছি। এই দুটোর মাঝামাঝি প্যারীচাঁদ মিত্র রাখছেন এসতেছি, অর্থাৎ বোঝা যাচ্ছে সাধুর মধ্যে কিভাবে আস্তে আস্তে চলিতের দিকে প্রবণতা তিনি ঢোকাচ্ছেন। কিছু শব্দ সম্পূর্ণ চলিত, আর কিছু শব্দ সাধু এবং চলিতের মাঝামাঝি। বঙ্কিমচন্দ্র এই আলালের ঘরের দুলাল এই যে গ্রন্থের প্রকাশকে বাংলা সাহিত্যে একটা যুগান্তকারী ঘটনা বলে স্বীকৃতি দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্যের একজন প্রধান সংস্কারক, যে ভাষা সকল বাঙালির বোধগম্য এবং সকল বাঙালি কর্তৃক ব্যবহৃত, প্রথম তিনিই তাহা গ্রন্থ প্রণয়নে ব্যবহার করিলেন। তবে এটাও ঠিক, বঙ্কিমচন্দ্র কিন্তু আলালের ঘরের দুলালের যে ভাষা তাকে আদর্শ ভাষা হিসেবে স্বীকৃতি দেননি। তিনি মনে করেছিলেন যে এতে গাম্ভীর্য এবং বিশুদ্ধতার অভাব আছে, এবং এই ভাষায় নাকি অতি উন্নত ভাব সবসময় প্রকাশ করা বা পরিস্ফুট করা যায় কিনা সন্দেহ। কিন্তু এটা তিনি স্বীকার করে নিয়েছিলেন যে এই বই প্রথম বাংলার সর্বজন কথিত বা প্রচলিত ভাষায় লেখা। কিন্তু সুকুমার সেন বলছেন তার বাংলা সাহিত্যের গদ্যে যে বঙ্কিমচন্দ্রের এই দাবি কিন্তু সবসময় মেনে নেওয়া যায় না। তার কারণ এখানে বিশুদ্ধ কথ্য রীতিতে এই গদ্য লেখা হয়নি, যেটা দেখালাম যে সেখানে চলিত আছে, সাধু আছে, আবার চলিত আর সাধুর মাঝামাঝিও আছে।
ফলে একে বলা যেতে পারে মিশ্র সাধু ভাষা, অর্থাৎ খাঁটি ক্রিয়াপদে একই সঙ্গে সাধু এবং চলিত রূপের যে ব্যবহার, সেই ভাষা রীতিকে আমরা বলতে পারি গুরুচণ্ডাল দোষযুক্ত সেই ভাষার ভঙ্গিটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা আসছি গদ্যশিল্পী কালীপ্রসন্নয়। এই কালীপ্রসন্নের যে গদ্য তাকে দুভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে যখন তিনি মহাভারত অনুবাদ করছেন তার যা গদ্য, আর যখন তিনি হুতম প্যাঁচার নকশা লিখছেন সেই হুতমি গদ্য সম্পূর্ণ আলাদা। মহাভারত অনুবাদের ক্ষেত্রে যখন তিনি অনুবাদ করছেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি তৎসম শব্দের প্রাধান্য। দেখতেই পাচ্ছ, যেমন মুশিক আমিষ ভক্ষণে নিতান্ত ব্যগ্র ছিল, অকস্মাৎ সেই শত্রুদ্বয়কে অবলোকন পূর্বক নিতান্ত ভীত হইয়া চিন্তা করিতে লাগিল ইত্যাদি। কিন্তু এই হুতম বা এই কালীপ্রসন্নই যখন হুতম প্যাঁচার নকশা লিখছেন তখন কি বলছেন, কলকাতা শহরের আমোদ শিগগির ফুরায় না, 12 ইয়ারি পূজার প্রতিমা পূজা শেষ হলেও 12 দিন ফেলা হয় না, চরকও বাসি পচা গলা ধসা হয়ে থাকে, সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে, সুতরাং টাটকা চড়ক টাটকা টাটকাই শেষ করা গেল। এখানে অনেক বেশি দেশি শব্দের প্রয়োগ, বলতে গেলে আমাদের বিশুদ্ধ তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ এখানে প্রায় নেই বললেই চলে। অর্থাৎ একই ব্যক্তি আমরা আগে দেখেছিলাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ক্ষেত্রে, তারপর দেখলাম অক্ষয় কুমার দত্তের ক্ষেত্রে, তারপরে আমরা দেখছি কালীপ্রসন্ন সিংহের ক্ষেত্রে যে বিষয় অনুযায়ী কিভাবে তাদের সাধু ভাষা আস্তে আস্তে চলিতের দিকে যাচ্ছে। বঙ্কিম যেভাবে প্যারীচাঁদ মিত্রকে আপন করে নিয়েছিলেন বা প্যারীচাঁদ মিত্রের গদ্যকে স্বীকৃতি দিয়েছিলেন, হুতমি ভাষার ক্ষেত্রে কিন্তু তিনি তা করেননি। তিনি মনে করেছিলেন যে এই হুতমি ভাষা দরিদ্র, অসুন্দর এবং নিস্তেজ, এবং প্রায় নিদান দেওয়ার মতো করে তিনি বলেছিলেন যে এই ভাষায় কখনো বই লেখা উচিত নয়। অর্থাৎ আমরা যেটা দেখছি যে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ আসলে চেয়েছিলেন যেটা, সেটা হলো কথ্য ভাষাকে সাহিত্যের বাহন করতে, কিন্তু সেদিন তারা বিশেষ সমর্থন পাননি। প্যারীচাঁদ মিত্র যদিও বা পেয়েছিলেন, কালীপ্রসন্ন সিংহ একেবারেই পাননি। অনেক পরে সেই সমর্থন তারা পেয়েছিলেন রবীন্দ্রনাথ এবং বিশেষত প্রমথ চৌধুরীর কাছ থেকে। সেই প্রসঙ্গে আসব, তার আগে আমরা দেখে নিই যে ভূদেব মুখোপাধ্যায়ের গদ্য ঠিক কি রকম। তিনি মূলত সাধু ভাষার লেখক, এবং এখানে দেখো দুটো অংশ আছে, আমি দুটো গদ্য নির্বাচন করেছি, একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে মৃচ্ছকটি। এই দুটোর ক্ষেত্রেই তিনি কিন্তু বিষয় উপযোগী বাংলা গদ্যের নির্বাচন করেছেন। ভূদেব মুখোপাধ্যায়ের পর আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র। বাংলা ভাষা পরিচয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাঁর আগে অর্থাৎ বঙ্কিমচন্দ্রের আগে ভাষার মধ্যে অসারতা ছিল, তিনি জাগিয়ে দেওয়াতে তার যেন স্পর্শবোধ গেল বেড়ে, নতুন কালের নানা আহ্বানে সে সাড়া দিতে শুরু করলো, অল্পকালের মধ্যেই আপন শক্তির সম্বন্ধে সে সচেতন হয়ে উঠল। বঙ্গদর্শনের পূর্বকার ভাষা আর পরের ভাষা তুলনা করে দেখলে বোঝা যায়, এক প্রান্তে একটা বড় মনের নাড়া খেলে দেশের সমস্ত মনে ঢেউ খেলিয়ে যায় কত দ্রুত বেগে, আর তখনই তখনই তার ভাষা কেমন করে নতুন নতুন প্রণালীর মধ্যে আপন পথ ছুটিয়ে চলে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র কেবল বাংলা গদ্যের এই রূপান্তর সাধনের জন্যই বা যে বাঙালির কৃতজ্ঞতা ভাজন হবেন তা নয়, তিনি সাধু গদ্যের একটা নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত করে দিয়েছিলেন, ফলে সেক্ষেত্রেও তিনি আমাদের উত্তমর্ণ। কাজে আমরা দেখলাম যে বঙ্কিমচন্দ্রের যে বিখ্যাত মাসিক পত্রিকা বঙ্গদর্শন, সেই বঙ্গদর্শনের আগে বঙ্কিমচন্দ্রের গদ্য একরকম ছিল, আর বঙ্গদর্শন পর্বের সময় তার গদ্যধারা কিভাবে বদলেছে। এখন এই যে প্রাক বঙ্গদর্শন এবং বঙ্গদর্শন পর্বের গদ্য, বঙ্কিমের এই দুটো গদ্যের মধ্যে যে পার্থক্য, সেটা পার্থক্য কি না, এই যে প্রাক বঙ্গদর্শন পর্বের গদ্য সেটা ছিল মূলত সংস্কৃত অনুসারী, অর্থাৎ সেখানে অনেক বেশি তৎসম শব্দের বাহুল্য আমরা দেখতে পাই। সেক্ষেত্রে বঙ্কিমচন্দ্র অনেকটা বলা যেতে পারে বিদ্যাসাগরের অনুবর্তী। যেমন ধরা যাক, এখানে আমি রেখেছি দুর্গেশ নন্দিনী সূচনা এবং কপালকুণ্ডলা, এর মাঝে আরেকটি আছে সেটি হলো মৃণালিনী। একই পথে এই গদ্যগুলি চলছে। যেমন খুব সামান্য করে যদি উদাহরণ দেখি, দুর্গেশ নন্দিনী সূচনা যদি দেখি, 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। মৃণালিনীতেও এইভাবে চলছে। আবার যদি কপালকুণ্ডলা দেখি, সেখানেও নবকুমার গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন, ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি, সেই গম্ভীর নাদী বারিধি তীরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি, কেশভার অবেণী সম্বন্ধ সংসর্পিত রাশিকৃত আগুলফলম্বিত কেশভার,
তদগ্রে দেহরত্ন যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। ফলে এই যে গদ্য ভঙ্গি আর এর সঙ্গে যদি আমরা তুলনা করি বঙ্গদর্শন পত্রিকায় ব্যবহৃত যে বঙ্কিমের ভাষা বা বাংলা ভাষা প্রবন্ধে বঙ্কিম যখন বলছেন যে বাঙ্গালার প্রচলিত ভাষাতেই বা কেন গদ্যগ্রন্থ রচিত হইবে না, যখন তিনি বলছেন যে বিষয় অনুসারেই ভাষার রচনার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত, সেই বঙ্কিম বিষবৃক্ষয় কি লিখছেন? বিষবৃক্ষের সূচনায় তিনি লিখছেন, নগেন্দ্র দত্ত নৌকারোহণে যাইতেছিলেন, জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়, ভার্যা সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও, ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। ফলে বিষবৃক্ষের যে গদ্য সেটাও সাধু গদ্য, কিন্তু প্রাক বঙ্গদর্শন পর্বের এই দুর্গেশ নন্দিনী বা কপালকুণ্ডলার গদ্যের তুলনায় সাধু গদ্যের যে চলনের বদল সেটা আমরা সহজেই বুঝতে পারি। এই বঙ্কিমচন্দ্রই আবার যখন কমলাকান্তের দপ্তর লিখছেন, সেখানে দেখা যাচ্ছে এই যে সাধু বা সংস্কৃত বা তৎসম শব্দের ব্যবহার আরো কত কমে এসেছে এবং তার চলনটা অনেকটাই চলিত গদ্যের মতো বা চলিত ভাষার মতো। বঙ্কিম লিখছেন, ছোবড়া স্ত্রীলোকের রূপ, ছোবড়া নারিকেলের বাহ্যিক অংশ, দুই বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তবে ছোবড়ায় একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা গিয়াছে। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকেরা রূপের কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। ফলে এই গদ্য তার আগের বিষবৃক্ষ বা তারও আগের একেবারে প্রথম দিকে বলা যেতে পারে প্রাক বঙ্গদর্শন পর্বে দুর্গেশ নন্দিনী বা কপালকুণ্ডলার তুলনায় অনেকটা আলাদা। এই যে কমলাকান্তের দপ্তরের যে গদ্য, সেখানে আমরা দেখতে পারি যে ক্রিয়াপদগুলো অনেক লঘু, বাক্যের দৈর্ঘ্য অনেক কম, অর্থাৎ ছোট বাক্য, বিবৃতি অনেক সংক্ষিপ্ত এবং অনলঙ্কৃত এবং দ্রুতলয়ের বাকভঙ্গি, এ সবই কিন্তু সেখানে নতুন। প্রাক বঙ্গদর্শন পর্বে যখন কিনা তিনি দুর্গেশ নন্দিনী লিখছেন বা কপালকুণ্ডলা লিখছেন, সেই পর্বে কিন্তু এই ধরনের লক্ষণ আমরা দেখতে পাইনি। এরপরে আমরা আসছি রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ইউরোপ প্রবাসীর পত্র যখন লিখছেন, তার বয়স 17, 1878-এ। কি লিখছেন তিনি সেটা আগে দেখে নিই। প্রথম পত্রে রবীন্দ্রনাথ গোড়াতেই লিখছেন, 20শে সেপ্টেম্বরে আমরা পুনা স্টিমারে উঠলেম। 5টার সময় জাহাজ ছেড়ে দিলে আমরা তখন জাহাজের ছাতে দাঁড়িয়ে। আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভারতবর্ষের শেষ তটরেখা মিলিয়ে গেল। চারিদিকের লোকের কোলাহল সহিতে না পেরে আমি আমার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেম। খেয়াল করে দেখবে পুরোটা চলিত ভাষায়। হতে পারে তিনি যেহেতু চিঠির ভাষা হিসাবে এটাকে নির্বাচন করেছেন, সেটা চলিত, কিন্তু এটাও মনে রাখা দরকার এই ইউরোপ প্রবাসীর পত্রের সূত্রেই 29শে আগস্ট 1936-এ রবীন্দ্রনাথ বলছেন যে ইউরোপ প্রবাসীর পত্র শ্রেণী আগাগোড়া অরক্ষণীয়া নয়। এর পক্ষে একটা কথা আছে, সে হচ্ছে এর ভাষা। নিশ্চিত বলতে পারিনে, কিন্তু আমার বিশ্বাস বাংলা সাহিত্যে চলতি ভাষায় লেখা বই এই প্রথম। আজ এর বয়স হলো প্রায় 60। সেক্ষেত্রে তো আমি ইতিহাসের দোহাই দিয়ে কৈফিয়ত দাখিল করব না। আমার বিশ্বাস বাংলা চলতি ভাষায় সহজ প্রকাশপটুতার প্রমাণ এই চিঠিগুলির মধ্যে আছে। অর্থাৎ এতদিন অবধি আমরা বিশুদ্ধ চলতি ভাষায় বা চলিত গদ্যে যে ধরনের নিদর্শন পাচ্ছিলাম না, রবীন্দ্রনাথের এই যে চিঠি ইউরোপ প্রবাসীর পত্রে এসে আমরা প্রথম তা পেলাম। 1878-এ রবীন্দ্রনাথ এই চলিত ভাষাকে বরণ করে নিলেন, কিন্তু তার পাশাপাশি 1883-তে যখন আবার ভারতী পত্রিকায় বিবিধ প্রসঙ্গের ছোট ছোট প্রবন্ধগুলি বেরোচ্ছে, যেমন মনের বাগান বাড়ি, সেখানে কি বলছেন, সেখানে আবার তিনি সাধু ভাষায় ফিরে গেছেন যে ভালোবাসা অর্থে আত্মসমর্পণ নহে, ভালোবাসা অর্থে নিজের যাহা কিছু ভালো তাহাই সমর্পণ করা, হৃদয়ে প্রতিমা প্রতিষ্ঠা করা নহে, হৃদয়ের যেখানে দেবত্র ভূমি, যেখানে মন্দির, সেইখানে প্রতিমা প্রতিষ্ঠা করা। হয়তো চিঠির লেখন ভঙ্গি বলেই রবীন্দ্রনাথ চলিত ভাষাকে নিয়েছিলেন, তারপর থেকে তিনি কিন্তু সাধু ভাষাতেই লিখছেন। আমরা জানি 1884 যখন কিনা গল্পগুচ্ছ শুরু হচ্ছে, গল্পগুচ্ছের প্রথম গল্প ঘাটের কথা, সেটাও শুরু হচ্ছে কিন্তু সাধু ভাষায়। রবীন্দ্রনাথ লিখছেন, পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত, তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বইস, মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে। 1884 ঘাটের কথা, কিন্তু এই রবীন্দ্রনাথই যখন গল্পগুচ্ছে 1891-এ দেনা পাওনা লিখছেন, তখনকার ভাষা কিন্তু অনেক বদলে গেছে।
রবীন্দ্রনাথ লিখছেন, ৫ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। বোঝা যাচ্ছে যে এখানে সাধু ভাষায় এই যে বিশুদ্ধ তৎসম শব্দের ব্যবহার কত কমে গেছে। রবীন্দ্রনাথ বলেননি পঞ্চপুত্রের পর, বলেছেন ৫ ছেলের পর। পিতা মাতা এটা বলেননি, বলেছেন বাপ মায়ে। 1894 ছিন্নপত্রাবলীর যুগ। রবীন্দ্রনাথ এই সময় জমিদারি দেখার জন্য পূর্ব বাংলার বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াচ্ছেন। ছিন্নপত্রাবলীর চিঠিগুলি তিনি লিখছেন তার ভাইঝি ইন্দিরা দেবীকে। এই চিঠিপত্রের ভাষা একেবারেই চলিত গদ্য, চলিত ভাষা, যেটা আমাদের অনেকটা ইউরোপ প্রবাসীর পত্রের সেই চিঠির ভাষাকে বা লিখন শৈলীকে আমাদের মনে করিয়ে দেয়। একটা চিঠি সামান্য একটু পড়ি। আমাদের কাছে আমাদের প্রতিদিনের সংসারটা ঠিক সামঞ্জস্যময় নয়। তার কোনো তুচ্ছ অংশ হয়তো অপরিমিত বড়। ক্ষুধা তৃষ্ণা, ঝগড়াঝাঁটি, আরাম ব্যারাম, খুঁটিনাটি, খিটিমিটি এইগুলিই প্রত্যেক বর্তমান মুহূর্তকে কণ্টকিত করে তুলছে। কিন্তু সঙ্গীত তার নিজের ভিতরকার সুন্দর সামঞ্জস্যের দ্বারা মুহূর্তের মধ্যে যেন কি এক মোহমন্ত্রে সমস্ত সংসারটিকে এমন একটি পার্সপেক্টিভের মধ্যে দাঁড় করায় যেখানে ওর ক্ষুদ্র ক্ষণস্থায়ী অসামঞ্জস্যগুলো আর চোখে পড়ে না। খেয়াল করে দেখো, এই যে খুঁটিনাটি, খিটিমিটি এই ধরনের দেশি শব্দকে তিনি সেখানে চিঠির যে লিখন শৈলী তার মধ্যে অন্তর্ভুক্ত করছেন। 1894 আমরা ছিন্নপত্রাবলীর ভাষা দেখলাম। এরপরে আমরা জানি যে প্রমথ চৌধুরী, যিনি কিনা চলিত ভাষার প্রধান রূপকার আমরা বলতে পারি, 1914 সবুজ পত্রের যখন প্রকাশ ঘটছে, এই চলিত ভাষার পক্ষে প্রমথ চৌধুরীর যুক্তি কি ছিল? তিনি বলেছিলেন যে আমি বাংলা ভাষা ভালোবাসি, সংস্কৃতকে ভক্তি করি, কিন্তু এ শাস্ত্র মানি নে, যাকে শ্রদ্ধা করি তারই শ্রাদ্ধ করতে হবে। যতদূর পারা যায় যে ভাষায় কথা কই সেই ভাষায় লিখতে পারলেই লেখা প্রাণ পায়। আমাদের প্রধান চেষ্টার বিষয় হওয়া উচিত কথায় ও লেখায় ঐক্য রক্ষা করা, ঐক্য নষ্ট করা নয়। বীরবলের হালখাতা কথার কথায় তিনি বলছেন। এখানে গুরুত্বপূর্ণ হলো যে যে ভাষায় কথা কই, অর্থাৎ আমাদের মুখের ভাষা যেটা চলিত গদ্য, সেই ভাষাতেই লেখা হওয়া উচিত। প্রমথ চৌধুরী, যিনি বীরবল ছদ্মনামে লিখতেন, সেই বীরবলই চলিত গদ্যের নমুনাটা একটু দেখে নেওয়া যাক। প্রমথ চৌধুরী লিখছেন, তোমাদের মেয়ে প্রায় পুরুষ, আমাদের পুরুষ প্রায় মেয়ে। বুড়ো হলেও তোমাদের ছেলেমি যায় না, ছেলেবেলাও আমাদের বুড়োমিতে পরিপূর্ণ। ফলে বোঝা যাচ্ছে যে কিভাবে চলিত ভাষাকে তিনি আয়ত্ত করছেন। এই সবুজ পত্র বা প্রমথ চৌধুরীর যে চলিত ভাষার যে আন্দোলন, তারই প্রভাবে রবীন্দ্রনাথ লিখলেন স্ত্রীর পত্র, প্রকাশকাল 1914। তার কথন ভঙ্গি বা তার লিখন ভঙ্গি বলা যায় একেবারেই আমাদের মুখের ভাষা। রবীন্দ্রনাথ লিখছেন মৃণালের বকলমে, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। সাধু ভাষার ব্যবহার প্রায় নেই। ইনি এখানে লিখেছেন বিবাহ, বলা উচিত ছিল বিয়ে, কিন্তু তা সত্ত্বেও এটা যে বিশুদ্ধ সংস্কৃত বা তৎসম শব্দবহুল গম্ভীর বা ওজস্বীপূর্ণ ভাষা তা কিন্তু নয়, আমাদের মুখের ভাষা। 1914 পর 1916, এই 1916-তে সবুজ পত্র পত্রিকাতেই প্রকাশ পাচ্ছে দুটি উপন্যাস, চতুরঙ্গ এবং ঘরে বাইরে। চতুরঙ্গ এর বিবরণ এবং সংলাপ সাধু ভাষায়, অথচ ঘরে বাইরে এর বিবরণ এবং সংলাপ চলিত ভাষায়। অর্থাৎ রবীন্দ্রনাথ তখনও দোলাচলে যে কোন ভাষা ভঙ্গিটিকে তিনি বরণ করবেন। কিন্তু সেই দ্বন্দ্ব একদিন ঘুচল, রবীন্দ্রনাথ লিখলেন শেষের কবিতা। সেই শেষের কবিতার যে স্টাইল, সেই যে গদ্য ভঙ্গি, সেটাতে বোঝা যায় যে রবীন্দ্রনাথ চলিত ভাষাকে কতটা আয়ত্ত করেছিলেন। সামান্য একটু দেখি। অমিত বললে ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। আর জীবনের একেবারে শেষ পর্বে সভ্যতার সংকট 1941-এ রবীন্দ্রনাথ লিখছেন, আজ আমার বয়স 80 বৎসর পূর্ণ হলো, আমার জীবন ক্ষেত্রের বিস্তীর্ণতা আজ আমার সম্মুখে প্রসারিত। পুরোটাই চলিত ভাষাকে তিনি বরণ করলেন এবং জীবনের প্রায় শেষ দিন অবধি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে বাংলা ভাষায় সাধু এবং চলিত ভাষার যে ইতিহাস। এবার আমরা সংক্ষেপে দেখে নিই যে সাধু এবং চলিত ভাষার পার্থক্য কি। আমরা এতক্ষণ যেটা ইতিমধ্যেই দেখে ফেলেছি সেটা হলো সাধু ভাষায়
তৎসম বা সংস্কৃত শব্দ অনেক বেশি, কিন্তু চলিত ভাষায় তদ্ভব এবং দেশি বিদেশি শব্দের আধিক্য আমরা দেখতে পাই। সাধু ভাষায় সমাসবদ্ধ পদের সংখ্যা অনেক বেশি, চলিত ভাষায় অপেক্ষাকৃত কম। সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়ার পূর্ণ বিস্তৃত রূপ ব্যবহার হয়, চলিত ভাষায় সেটা সংক্ষিপ্ত। যেমন সাধু ভাষায় যাহা, চলিত ভাষায় যা, সাধু ভাষায় তাহা, চলিত ভাষায় তা, বা সাধু ভাষায় করিতেছিলাম, চলিত ভাষায় করছিলাম, সাধু ভাষায় করিয়া, চলিত ভাষায় করে। আর কি না, বিভক্তির বদলে কতগুলো অনুসর্গ সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে আলাদা। যেমন সাধু ভাষায় আমরা বলি দ্বারা, সহিত, হইতে, অভ্যন্তরে, কিন্তু চলিত ভাষায় আমরা বলি দিয়ে, সঙ্গে, থেকে, ভেতরে, মধ্যে ইত্যাদি। যৌগিক ক্রিয়াপদের ব্যবহার আমরা সাধু ভাষায় অনেক বেশি দেখি। যেমন গমন করা, দুটো ক্রিয়াপদ একসঙ্গে, শয়ন করা, কিন্তু আমরা চলিত ভাষায় আমরা বলি না, আমরা বলি যাওয়া, শোয়া। সাধু ভাষায় আমরা বলি আহার করা, চলিত ভাষায় আমরা বলি খাওয়া। কথ্য ভাষায় অর্থাৎ চলিত ভাষায় আমাদের যে প্রচলিত প্রবাদ প্রবচন বা প্রোভার্বস এবং বিশিষ্টার্থক যে পদগুচ্ছ বা ইডিয়ামস, সেটা অনেক সহজে খাপ খেয়ে যায়, কিন্তু সাধু ভাষায় সেগুলির প্রয়োগ প্রায় বিরল। আরেকটা উল্লেখযোগ্য পার্থক্য হলো যে সাধু ভাষায় যে বাক্যের বিন্যাস সেটা এইভাবে হয়, প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং তারপরে ক্রিয়া। কিন্তু চলিত ভাষায় কি হয়, পদের বিন্যাসক্রম অতটা যান্ত্রিক নয়, সেখানে কিন্তু অনেক বেশি নমনীয়। ফলে আমরা যদি দেখি সাধু থেকে চলিত, বাঁদিকে একটি অনুচ্ছেদ, ডান দিকে সেই অনুচ্ছেদেরই চলিত ভাষা। দেখো এখানে বাহিরে চলিত ভাষায় হয়েছে বাইরে, ভিতরেও হয়েছে ভেতরেও, সর্বত্র হয়েছে সব জায়গায়। আর চলিত থেকে সাধু কি রকম, দেখো হলুদ যেগুলো চিহ্নিত আছে সেটা মূলত চলিত, আর ডান দিকে নীলে চিহ্নিত আছে সাধু শব্দ। যেমন চলিতে যেটা যা, সাধুতে সেটা যাহা। যেমন জমা করবার নয়, সাধুতে জমা করিবার নহে। এখানে আরেকটা উল্লেখযোগ্য, যেমন তিনি দিতেন তাদের মনকে অবগাহন স্নান, এটা হচ্ছে চলিতে, কিন্তু সাধুতে কি হচ্ছে, তিনি তাহাদের মনকে অবগাহন স্নান দিতেন। এক তো তাদেরটা হলো তাহাদের, আর তার সঙ্গে কি হলো না, চলিতে যেটা ছিল দিতেনটা, ক্রিয়াপদটা কর্তার পাশেই বসেছিল, কিন্তু সাধুতে আগেই বলেছি যে কর্তা কর্ম তারপরে ক্রিয়া, ফলে সেক্ষেত্রে দিতেনটা বসলো সবার শেষে, তিনি তাহাদের মনকে অবগাহন স্নান দিতেন। ফলে আজকের ক্লাসে যদি সারসংক্ষেপ করি, তাহলে আমরা দেখছি যে কিভাবে চলিত গদ্য এলো, এবং সেটা কিভাবে এলো না, যে সাধু ভাষার যে বিশুদ্ধ তৎসম বা সংস্কৃত শব্দের যে বাঁধন বা যে আগল বা যে শৃঙ্খল, সেটাকে ভেঙে ফেলে কিভাবে চলিত গদ্যের উড়ান শুরু হলো। ফলে আমরা সাধু ভাষা চলিত ভাষা কাকে বলে সেখান থেকে শুরু করে এই ভাষা ব্যবহারের ইতিহাস, তার নিদর্শন, সেগুলির পার্থক্য, এবং চলিত থেকে সাধু ও সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরের বিষয়টি আমরা আজকে দেখলাম। এখান থেকে প্রশ্ন আসতে পারে, সাধু চলিত ভাষা কাকে বলে, সাধু চলিত ভাষার পার্থক্য নিরূপণ করো, বা এই যে সাধু চলিত ভাষা ব্যবহারের যে ইতিহাস সেটি সংক্ষেপে বলো। বলতে পারে যাদের কথা আলোচনা হলো তাদের একটি করে গদ্যের উদাহরণ দাও, হুতমি গদ্য সম্পর্কে বঙ্কিমচন্দ্র কি বলেছিলেন। বা এমনও আসতে পারে যে বঙ্কিমচন্দ্রের গদ্যরীতি কাল নিরপেক্ষ ভাবে একমাত্রিক, এই যে মন্তব্য, এই মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে নিজের যুক্তি সাজাও। অর্থাৎ যদি মনে করো কাল নিরপেক্ষ ভাবে একমাত্রিক, তাহলে তার পক্ষে যুক্তি দেবে। আর যদি মনে করো না একমাত্রিক নয়, সেখানে নানা বাঁক বদল আছে, তাহলে তার পক্ষেও নিজের যুক্তি সাজাতে হবে। আজকের যা আলোচনা সেটাকে যদি তোমরা আরো ভালোভাবে অধ্যয়ন করতে চাও, তাহলে তোমরা কিছু বই দেখতে পারো, যেমন বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ এবং অরুণ কুমার মুখোপাধ্যায়ের বাংলা গদ্যের শিল্পী সমাজ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।